স্যার, যেহেতু আপনি প্রাক্তন পুলিশ কর্তা, সেই হিসেবে প্রথমেই যে প্রশ্নটা আপনার কাছে করবার ইচ্ছা সেটা হলো রাজীব কুমারের এই যে প্রত্যাবর্তন রাজ্য পুলিশের সর্বোচ্চ পদে, এটাকে কিভাবে দেখছেন এখন আপনি? দেখুন, আমি যতদিন রাজ্য পুলিশে কাজ করেছি এবং পরবর্তীকালে যতদিন দেখছি, সাধারণভাবে স্বচ্ছ ভাবমূর্তির কোনো লোককে ডিজি বা সিপি করা হয় না। শাসক দলের জো হুজুর লোকদেরই করা হয়, তাতে তারা যত অসৎ হন তত সুবিধা, কারণ তাদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা থাকে, তাদের জেলে যাওয়ার সম্ভাবনা থাকে, অতএব তাদেরকে যা বলা যায় তা করে দেন। অতএব সেদিক দিয়ে দেখতে গেলে মানে অসৎ লোককে, জো হুজুর লোককে ডিজি করার যে প্রবণতা, তার সঙ্গে এটা সঙ্গতিপূর্ণ। স্যার, যে ব্যক্তির বিরুদ্ধে সারদা মামলার তদন্ত চলাকালীন সেই তদন্তের যে এভিডেন্স রয়েছে সেই সমস্ত লোপাট করার মতো গুরুতর অভিযোগ রয়েছে, তাকে একটা রাজ্যের প্রশাসনিক পদ বা রাজ্যের যে আইন শৃঙ্খলা রক্ষার যে সর্বোচ্চ পদ সেখানে বসিয়ে দেওয়া, এটা কি মানে রাজ্যের আইন শৃঙ্খলার উপর একটা বড় আঘাত হানা নয় শাসক দলের পক্ষ থেকেই? কি মনে হয়? শাসক দল রাজ্যের আইন শৃঙ্খলা কীরকম চাইছেন, কোনো মামলার তদন্ত কীরকম চাইছেন, তার উপর নির্ভর করে। শাসক দল যদি চান যে বিরোধীরা কোনো অপরাধ না করলেও তাদেরকে ধরে হাজতে পড়তে হবে, আর শাসক দলের নেতারা কোনো অপরাধ করলেও তাদেরকে ধরতেই হবে না, তাহলে এরকম লোকই তো কাম্য। ধরুন, আমি উদাহরণ দিচ্ছি, এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত করার পর জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেপ্তার করা হয়েছে, তার সঙ্গে অন্যান্য লোকদেরও কিছু গ্রেপ্তার করা হয়েছে। তো এই কলকাতা পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশ তো এই রেশন দুর্নীতি মামলায় একাধিক জায়গায় মামলা শুরু করেছিলেন। তো তারা যদি মামলাটা ঠিকভাবে তদন্ত করতেন, তাহলে এই জ্যোতিপ্রিয় মল্লিকের ভূমিকা বা যাদেরকে আজকে অ্যারেস্ট করা হয়েছে তাদের ভূমিকা তো গোপন থাকতো না। এবং আমার ধারণা, এটা জানার পরেই, যেহেতু পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি এবং মমতা ব্যানার্জি এইসব অপরাধের সঙ্গে যুক্ত আছেন, অতএব আপনি যেটাকে আপনারা গ্রিন সিগন্যাল বলেন, তো এখানকার রাজ্যের প্রশাসনের তরফ থেকে তাদের বিরুদ্ধে তদন্ত এগোনোর গ্রিন সিগন্যাল পাননি, ফলে তদন্তগুলো শেষ হয়ে গেছে। তো এখনো তো অনেক মামলা চলছে। এই নিয়োগ দুর্নীতি পার্থ চ্যাটার্জি গ্রেপ্তার হয়েছে, 1 বছরের সময় ধরে হাজতে আছে। তো নিয়োগ দুর্নীতি মামলার পার্থ চ্যাটার্জি তো সর্বোচ্চ ষড়যন্ত্রকারী নন, বা যিনি এই দুর্নীতিগুলোর সকলের উপর নিয়ন্ত্রণ রেখেছিলেন। আপনারা দেখুন যে কুন্তল ঘোষরা যে বিবৃতি দিয়েছে কালীঘাটের কাকুর কাছে যখন টাকা নিয়ে এসছে, তিনি পার্থ চ্যাটার্জির কাছে খুব অল্প টাকায় পাঠিয়েছেন, বাকি টাকাটা তো নিজের কাছে রেখেছেন। তো কালীঘাটের কাকু কোনো তো রাজ্যের মুখ্যমন্ত্রী নন, কোনো মন্ত্রীও নন, পার্টির কোনো বড় পদে আছেন এমনও নন। একমাত্র কারণ পিসি এবং ভাইপোর সঙ্গে তার নৈকট্য আছে, সেই জন্য শিক্ষামন্ত্রীর থেকে বেশি টাকা তার কাছে থাকছে। তো অতএব এই তদন্তগুলো তো আমাদের রাজ্যের পুলিশদেরও তো তদন্ত করতে পারে। তো আপনি যদি কোনো স্বচ্ছ ভাবমূর্তির লোককে বসান, নিরপেক্ষ লোককে বসান, তদন্ত করলে তো মমতা ব্যানার্জি পর্যন্ত অ্যারেস্ট হয়েছে। তো মমতা ব্যানার্জি তাকে ওখানে নিযুক্ত করবেন যে তিনি নিজে অ্যারেস্ট হওয়ার জন্যে? তো তিনি সেরকম লোককে অ্যারেস্ট করবেন। ইতিমধ্যে তিনি প্রমাণ করেছেন যে মমতা ব্যানার্জি বা তার আশেপাশের লোকদের অপরাধের যে প্রমাণ আছে তিনি সেটা লোপাট করতে পারেন, এইরকম অফিসার। তো এইরকম অফিসারই তো করবেন, এটা আপনাদের কেন অস্বাভাবিক লাগছে আমি জানি না। স্যার, সুপ্রিম কোর্টের একটা স্পষ্ট নির্দেশিকা আছে যে কোনো রাজ্যে যদি ডিজিপির পদ খালি হয় সেটাকে ফাঁকা রাখা যাবে না, এবং সেখানে রাজ্য সরকার নিজের ইচ্ছা মতো কাউকে বসাতেও পারবেন না। সেই হিসেবে রাজ্য সরকারের পক্ষ থেকে ইউপিএসসিতে উত্তীর্ণ 3 জন আইপিএস এর নাম পাঠাতে হবে কেন্দ্রীয় সরকারের কাছে, এবং সেখান থেকে যদি অনুমোদন আসে তবেই সেখানে ডিজিপির পদে কোনো একজনকে নিয়োগ করা যাবে। এই নিয়োগটা কি কোনোভাবে আইনসঙ্গত হলো তাহলে? দেখুন, আপনি যে কথাটা বলতে চাইছেন, 2006 সালে প্রকাশ সিং মামলায়
সুপ্রিম কোর্ট কিছু ডাইরেকশন দিয়েছিলেন। তার মধ্যে একটা ছিল ওই ডিজিপির নিয়োগ, এবং সে ব্যাপারে খুব পরিষ্কার বলা ছিল যে ডিজিপির পদ যে তারিখে শূন্য হবে তার অন্তত 3 মাস আগে, যাদের আগে নিয়মটা ছিল 30 বছর চাকরি হয়েছে আইপিএসে, পরবর্তীকাল পরিবর্তনে ওটা 25 বছর করা হয়, মানে কোনো ছোট ছোট স্টেটে 30 বছরের বেশি কাজ করার লোকের সংখ্যা বেশি নাই থাকতে পারে। তো 25 বছর যাদের চাকরি হয়েছে এরকম আইপিএস অফিসারদের, তাদের যে কোন কোন যে কাজ করেছে পোস্টিংয়ে, তাদের এসি কীরকম আছে, এখন যেটাকে পারফরমেন্স অ্যাপ্রোভিজাল রিপোর্ট বলে, পার বলে, এবং তাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ আছে কি না, এবং তারা কোনো ভালো কাজের জন্য রিকমেন্ডেশন পেয়েছে কিনা, পুলিশ মেডেল পেয়েছে কিনা, এ মানে সম্পূর্ণ তথ্য দিয়ে ইউপিএসসিকে পাঠাতে হয়। এবং ইউপিএসসিতে এই কমিটিতে কে কে থাকবে এইটা ঠিক করার জন্য সেটাও সুপ্রিম কোর্ট থেকে বলা আছে যে এখানকার চিফ সেক্রেটারি থাকবেন, কি এখানকার যিনি ডিজি আছেন তিনি থাকবেন, একজন সেন্ট্রাল আর্ম ফোর্সেস ডিজি থাকবেন, সেখানে হোম সেক্রেটারি বা তার লোক থাকবে, এরকম কে কে থাকবেন সেগুলোও বলা আছে খুবই নির্দিষ্ট। তারা দেখবেন যে কাকে ডিজি করা যেতে পারে, করে যে নামগুলো পাঠানো হয়েছে তার থেকে 3 জনের একটা তারা প্যানেল করবেন। অত 3 জনের নাম পাঠাতে হবে এরকম নয়, নাম 3 জনের অনেক বেশি পাঠানো যেতে পারে। ইউপিএসসি প্যানেল করবে 3 জনের, এবং রাজ্য সরকার ওই 3 জনের মধ্যে থেকে একজনকে ডিজিপি নিযুক্ত করতে পারবেন। এইটা হচ্ছে সুপ্রিম কোর্টের ডাইরেকশন। এবং সুপ্রিম কোর্ট কোনো ডাইরেকশন দিলে সেটা আমাদের সংবিধান অনুসারে দেশের জন্য আইন, মানে সব কোর্ট সেটা মেনে চলতে বাধ্য। অর্থাৎ সারা দেশের জন্য সুপ্রিম কোর্টের যে ডিরেকশন সেটা আইন। তো এই ডাইরেকশন থাকার পরেও পশ্চিমবঙ্গ সমেত অনেক রাজ্য এটা মেনে চলছিল না। তো এইটা নিয়ে পশ্চিমবঙ্গ সরকারও একটা মামলা করে সরকারের পক্ষ থেকে, যে পুলিশটা রাজ্যের সাবজেক্ট, অথবা ডিজিপি রাজ্যই ঠিক করুক, তাতে ইউপিএসসি বা কেন্দ্র সরকারকে ঢোকানো চলবে না। হরিশ সালভে একটা মামলা করেন, অন্যরাও কিছু মামলা করেন। তো সেই মামলায় 2018-19 সালে সুপ্রিম কোর্ট পরিষ্কার ডাইরেকশন দেন, যেহেতু আগে এরকম করা হতো, যে না, এই যে ডাইরেকশন দেওয়া হয়েছে সেটাই বহাল থাকবে, নাম 3 মাস আগে পাঠাতে হবে, এবং যে 3 জনকে প্যানেল করবে তার মধ্যে থেকেই নিয়োগ করতে হবে। এবং এই যে বলছেন আপনারা অ্যাক্টিং ডিজি করে দিচ্ছে বা ডিজি ইনচার্জ করে দিচ্ছে, রায়ে পরিষ্কার বলা আছে এটা করা যাবে না। অতএব যা করা হয়েছে সেটা সুপ্রিম কোর্টের রায়ে লঙ্ঘন করে, এর জন্যে কেউ মামলা করলে কন্টেম্প্ট অফ কোর্টের মামলা হবে। স্যার, 2019 সালের এক সন্ধ্যায় যেদিন রাজীব কুমারের বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা এবং গোয়েন্দারা হানা দিয়েছিলেন, তার কারণ তার নাম জড়িয়ে ছিল সেই সময়কার একটা চিটফান্ড কেলেঙ্কারির সঙ্গে। এবং শুধু তাই নয়, তার বিরুদ্ধে একটা গুরুতর অভিযোগ ছিল যে তিনি নাকি তদন্ত চলাকালীন সেই চিটফান্ড কেলেঙ্কারির যে খুব গুরুত্বপূর্ণ নথি এবং প্রমাণ সেই সব কিছুকে লোপাট করে দিয়েছিলেন, যাতে সেই চিটফান্ড কেলেঙ্কারিতে যে সমস্ত বড় রাঘব বোয়ালরা রয়েছে তাদের বাঁচানো যেতে পারে। এবং এই খবর, মানে এই ব্যাপারটা তিনি যখনই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা তার বাড়িতে ঢুকতে যান, সিপির দেহরক্ষীরা তাকে ঢুকতে দেননি, তার যে নিরাপত্তারক্ষী তারা ঢুকতে তো দেয়নি। উপরন্তু এই খবর তুরন্ত চলে যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, এবং তিনি ভীষণ ক্ষুব্ধ হন। তিনি একেবারে ধর্নায় বসে পড়েন, যেখানে তার পাশে দেখা যায় রাজীব কুমারকে। এই এত কিছুর পরেও হঠাৎ করে তাকে এই যে ডিজি করে দেওয়া হলো, এই নিয়েই রাজ্য রাজনীতি এখন উত্তাল। সেই সময়ে ঘটনাটা কিভাবে ঘটেছিল সেই বিষয়ে যদি একটু আলোকপাত করেন। দেখুন, আপনাকে আরেকটু আগে যেতে হবে। যে চিটফান্ডের কথা বলছে সেটা সারদার যারা আমানতকারী তাদের টাকা যখন ফেরত দেওয়া যাচ্ছিল না, তখন দেখা যায় যে তার মালিক সিবিআই এবং অন্য অনেক ব্যক্তির কাছে চিঠি লিখে তিনি হারিয়ে যান। তখন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী বলেছিলেন যে যাবে কোথায়, উত্তরে আছে। দেখুন, মুখ্যমন্ত্রী তদন্ত করে দেখেছি তা বলছেন না। আসল ব্যাপার কি ছিল, যে এই যে তাকে হারিয়ে যাওয়ার ব্যাপারটা
যারা একটু খোঁজ খবর রাখে, এই পার্টির কিছু নেতা মিলি তারা চিঠিপত্র ড্রাফট করে দিয়ে সেই চিঠিতে তাকে সই করে নিয়ে তাকে একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে থাকতে বলেছিল, এবং সে প্রতি মুহূর্তে পার্টির কোনো লোককে ফোন করছিলেন, সেই লোক আবার সঙ্গে সঙ্গে মমতা ব্যানার্জিকে ফোন করে মানে জানাচ্ছিলেন, মানে সরাসরি মমতা ব্যানার্জিকে ফোন না করে কার মাধ্যমে করছিলেন সেটাও অজানা নয়। তো এই ব্যাপারটা চলছিল, এবং তার কয়েকদিন পরে দেখা গেল যে আমাদের রাজ্যের পুলিশ গিয়ে সেই চিটফান্ডের কর্তাকে জম্মু কাশ্মীর রাজ্য থেকে অ্যারেস্ট করলেন। যখন অ্যারেস্ট করলেন তাদের কাছে কিছু মোবাইল ফোন পাওয়া গিয়েছিল, তাদের কাছে কিছু কম্পিউটার, ল্যাপটপ এগুলো পাওয়া গিয়েছিল। অভিযোগ যেটা হচ্ছে যে এরও আগে যে সারদার অফিস থেকে এমন কিছু ডায়েরি পাওয়া গিয়েছিল, সেই ডায়েরিতে কাকে কত টাকা ঘুষ দেওয়া হয়েছিল, আপনি যে সর্বোচ্চ নেতা নেত্রীদের কথা বলছেন সেগুলো লেখা ছিল। অভিযোগ হচ্ছে যে রাজীব কুমার তার খুব কাছের লোকদের নিয়ে এই ডায়েরিটা, আমার ধারণা তিনি নষ্ট করেননি, তাকে যে ডিজি করতে হচ্ছে এই জন্যেই যে ওই ডায়েরি তিনি আবার বের করে দিতে পারেন নিজের নাম দিয়ে। আমি কেন বলছি, দেখুন নারদের স্টিং অপারেশন দেখেছিলেন? নারদের স্টিং অপারেশন কে করিয়েছিল? ম্যাথিউ স্যামুয়েল পরে ফাঁস করে দিল। মমতা ব্যানার্জিকে বাদ দিয়ে কিছু নেতা অন্য কাউকে মুখ্যমন্ত্রী করে মন্ত্রিসভা গঠন করতে চাইছিলেন, এবং সেই সময় স্টিং অপারেশনটা হয়েছিল। ম্যাথিউ স্যামুয়েল বলে দিয়েছে টাকা দিয়েছিলেন কেডি সিংকে। একবার রাজ্যসভার এমপির পদ শেষ হওয়ার আগে রাজ্যসভায় এমপি কে করেছিলেন? মমতা ব্যানার্জি। তাহলে স্টিং অপারেশনটা কে করিয়েছিলেন? অতএব কেডি সিং যখন প্রকাশ করছিলেন না, কোনো কারণে ম্যাথিউ স্যামুয়েল প্রকাশ করে দিয়েছেন। তো রাজীব কুমারকে যদি এখন ডিজি না করেন, ওই ডায়েরি যদি উনি অন্য কাউকে দিয়ে প্রকাশ করে দেন, উনি যে এই যে পেন ড্রাইভ বা ল্যাপটপ বা মোবাইল ফোন, সেগুলো তো এক একটা ইনফরমেশনের খনি, সেগুলো ফেরত দিয়ে দিয়েছেন যে এখানে আপত্তিজনক কিছু পাওয়া যায়নি। দেখুন আমি তো খুব বেশি ট্রেনিং এ ব্যাপারে নিইনি, কিন্তু যতটুকু আইপিএসের ট্রেনিং নিয়েছি, চাকরি করতে করতে জানি, তো আমার মোবাইলে যদি কোনো ডাটা থাকে আমি যদি মুছে ফেলি, আমার ল্যাপটপে যদি কোনো ডাটা থাকে আমি মুছে ফেলি, পেন ড্রাইভে যদি কোনো ডাটা থাকে মুছে ফেলি, সেগুলো ফরেন্সিক সায়েন্স ল্যাবে পাঠালে সেই ডাটাগুলো উদ্ধার করা যায়। দেখুন ওই কালীঘাটের কাকুর মোবাইল থেকে করা হয়েছে, যে দেখুন যে ওই এমএলএ জীবকৃষ্ণ সাহা খুব সম্ভবত নাম, তিনি তো জলে মোবাইল ফেলে দিয়েছিলেন, সেটা থেকেও ডাটা উদ্ধার করা গিয়েছে। অতএব যে মোবাইল ফোন তাদের কাছে পাওয়া গেল তাতে কিছু আপত্তিজনক নয় বলে কোর্টের অর্ডার নিয়ে ফেরত দেওয়া হয়েছে। কিন্তু পুলিশের লোকদের কারো মনে হলো যে ফরেন্সিক সায়েন্স ল্যাবে এটা পাঠিয়ে কি ডাটা এখান থেকে ধ্বংস করা হয়েছে দেখি, এবং কোর্টের যিনি অর্ডার দিলেন তারও মনে হলো না যে এটা ফরেন্সিক পরীক্ষা না করে কেন ফেরত দিতে হচ্ছে। অতএব এখানে বড় খেলা আছে। তো এই যে খেলার সামগ্রী, আমার ধারণা পুলিশের যারা অসৎ অফিসার হন তারা খুব কিন্তু চালাকও হন। আমার ধারণা সে ডায়েরি এখনো সংরক্ষিত আছে, এই যে ল্যাপটপে বা মোবাইলে যে ডাটা ছিল সেটাও এখনো সংরক্ষিত আছে। অতএব রাজীব কুমারকে ডিজি না করলে সেসব ডাটা আবার বাইরে আসার সম্ভাবনা আছে, তার জন্যই তাকে সন্তুষ্ট করা হয়েছে। স্যার এই যে সারদা মামলা, এখানে অবশ্যম্ভাবীভাবে যার নাম আসে তিনি হচ্ছেন কুণাল ঘোষ, যিনি এখন তৃণমূলের মুখপাত্র। তো সেই সারদা মামলাতে কিন্তু তদন্তের মধ্যে কুণাল ঘোষও একজন খুব বড় নাম ছিলেন যাকে জেলে যেতে হয়েছিল। তো সেই খারাপ থেকেই বোধহয় কুণাল ঘোষ একটি কথা, সেই যে তার খারাপ অভিজ্ঞতা, তারপরেই হঠাৎ করে আবার যখন রাজীব কুমার ডিজিপি পদে ফিরে এলেন, তারপরেই কুণাল ঘোষ একটা মন্তব্য করে বসলেন তাকে নিয়ে, যে আমার মতো কোনো নির্দোষকে কারোর নির্দেশে, আমি আপনার একটু দৃষ্টি আকর্ষণ করছি ব্যাপারটাতে, কারোর নির্দেশে যেন
বলি দিতে যাবেন না, এই কথা কুণাল ঘোষ মানে রাজীব কুমারকে উদ্দেশ্য করে বললেন। ঠিক এই কারোর নির্দেশে বলতে তিনি ঠিক কাকে উদ্ধৃত করতে চাইলেন, কি মনে হয় আপনার? দেখুন, এটা তো বুঝতে কোনো অসুবিধা থাকার কথা নয়। কুণাল ঘোষকে যখন গ্রেপ্তার করা হয়েছে, গ্রেপ্তার করার আগে থেকে তিনি বলতে শুরু করেছিলেন, কান্নাকাটি করে বলছিলেন যে আমি সারেন্ডার করব না, দিদি পুলিশ পাঠিয়ে আমাকে ধরে নিয়ে যাক। কিন্তু তারপরেও যখন তাকে ধরা হলো, তখন তিনি যে কথাগুলো বলেছেন তার দুই একটা আপনাদের সামনে আমি বলছি। তিনি বলেছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী, 6 জন আরও মন্ত্রী এবং 8 জন এমপি সরাসরি এর সঙ্গে যুক্ত। তিনি বলেছেন যে তৃণমূলের A to Z এর সঙ্গে যুক্ত। তিনি বলেছেন সারদা মিডিয়া সেলের সবথেকে বেশি যিনি সুবিধা পেয়েছেন তার নাম মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি কাপুরুষ, তাকে গ্রেপ্তার করে আমার সামনাসামনি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হোক। তিনি বলেছেন যে মমতা ব্যানার্জির বিরুদ্ধে যাতে ব্যবস্থা নেওয়া হয় তার জন্যে আমি আমরণ অনশন শুরু করছি। 13 সালে আমরণ অনশন শুরু করেছেন, এখনো পর্যন্ত মমতা ব্যানার্জির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি, কিন্তু তিনি বেঁচে আছেন। এটা একটা দিক। তিনি যখন কথাবার্তা বলতেন পুলিশের লোকেরা সেই কথা যাতে শুনতে না পায়, যখন এখন জ্যোতিপ্রিয় মল্লিক কোনো কথা বলছে পুলিশের লোকেরা মনে হয় যে সুবিধা করে দিচ্ছেন যাতে সে কথাটা বলতে পারে। পার্থ চ্যাটার্জি যখন কোনো কথা বলতে যাচ্ছে, কুণাল ঘোষ কিন্তু এরকম ব্যবহার পাননি। কুণাল ঘোষ যখন কথা বলতে গেছেন পুলিশের লোকেরা একদম দমাদম পুলিশ ভ্যান পিটিয়ে শব্দ করে যাতে সাংবাদিকেরা কথাটা শুনতে না পান সেরকম ব্যবস্থা করেছেন। এবং তিনি তখন এটা নাটক করে না সত্যিই হতাশ হয়ে আত্মহত্যারও চেষ্টা করেছিলেন, এরকম খবর এসেছিল। এবং আত্মহত্যার মামলায় কিন্তু তিনি দোষী সাব্যস্ত হয়েছেন। তাকে ম্যাজিস্ট্রেট কোনো সাজা দেননি, কিন্তু দোষী সাব্যস্ত হয়েছে। এবং আমি যেটা শুনেছি যে সিবিআই এবং ইডি উভয় এজেন্সি তার বিরুদ্ধে চার্জশিট দিয়েছে। এবং ইডি যখন টাকা ফেরত দিতে বলছিল তখন তিনি বলছিলেন যে আমি যে টাকা নিয়েছি তার জন্য ইনকাম ট্যাক্স দিয়েছি, এটাকে আমি ফেরত দেবো কোনো। কিন্তু ইডি যখন বলে যে না দিলে তাকে গ্রেপ্তার করা হবে, তখন কিন্তু তিনি সে টাকা ফেরত দিয়েছেন। এটা হচ্ছে কুণাল ঘোষের একটা দিক গেল। এবার আসুন দ্বিতীয়। এইসব ঘটনার পর কুণাল ঘোষ এখন তৃণমূল কংগ্রেসের সেক্রেটারি জেনারেল, শুধু সেক্রেটারি নন, এবং মুখপাত্র। পার্টিকে তিনি ডিফেন্ড করেন, পার্টির পক্ষে কথা বলেন। কিন্তু দেখুন, যে মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী থেকে কুণাল ঘোষকে অ্যারেস্ট করিয়েছিলেন, সেই মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী হিসেবে কুণাল ঘোষ সেক্রেটারি জেনারেল বা জেনারেল সেক্রেটারি, এরকম জেনারেলটা আগে আছে না পরে আছে আমি ভুল করতে পারি, কিন্তু জেনারেল কথাটা আছে। তো সেই পদে থাকা লোক এবং মুখপাত্র বলছেন যে তিনি নির্দেশ ব্যক্তিকে বলে দিয়ে দেন, এরকম লোককে ডিজি করছেন। এখন তারপরে কুণাল ঘোষের এই পদে থেকে এই ডিজির বা তার পক্ষে হয়ে তার অধীনের লোকরা যে সব অন্যায় কাজ করবেন তাদের জন্যে ডিফেন্ড করা কতটা সম্ভব আমি জানি না। তবে এইটুকু বলতে পারি যে কুণাল ঘোষের জন্য কিন্তু খুব খারাপ লাগে। তিনি যে পার্টির জন্য দিনরাত গলা ফাটাচ্ছেন, আর যে লোকটাকে তিনি অসৎ মনে করেন, নির্দোষ লোককে বলি দেওয়ার লোক বলে মনে করেন, তাকে দল ডিজিপি অর্থাৎ রাজ্যের পুলিশের সর্বোচ্চ পদে বসাচ্ছে। এটা খুবই দুঃখজনক ঘটনা। স্যার, সিবিআই সুপ্রিম কোর্টে অভিযোগ করেছিল যে সারদা মামলায় যারা অভিযুক্ত তাদের বাঁচানোর চেষ্টা করছেন রাজীব কুমার, এবং তারপরে 49 মাস কেটে গেছে, তারপরেও এতদিন সিবিআই চুপচাপ ছিল। এর পেছনে কি কারণ থাকতে পারে? দেখুন, ঘটনাগুলো আপনি দেখুন। রাজীব কুমারকে কেউ প্রকাশ করে বলেনি, অথবা আমরা জানি যে রাজীব কুমারকে সিবিআই লোকরা গ্রেপ্তার করতে গিয়েছিল না জিজ্ঞাসাবাদ করতে গিয়েছিল, কিন্তু কোনো একটা কারণে গিয়েছিল, অন্তত জিজ্ঞাসাবাদ যদি গ্রেপ্তার না হয়। কলকাতা পুলিশের লোকেরা কী করলো, সেখানে যে সিবিআইয়ের অফিসার ছিল তাদেরকে কলকাতা পুলিশের গাড়িতে তুলে থানায় নিয়ে চলে।
wrongful restraint এবং কনফাইনমেন্ট। তারপরে মমতা ব্যানার্জি তার বাড়িতে চলে গেলেন, বাড়িতে থেকে এসপ্ল্যানেডে গেলেন, এবং এসপ্ল্যানেডে গিয়ে ইউনিফর্ম পরা অনেক আইপিএস অফিসারদের সঙ্গে নিয়ে ধর্নায় বসলেন। আমি বলছি কোনো আইপিএস অফিসারের কোনো রাজনৈতিক দলের ধর্নায় বসলেই চাকরি থাকার কথা নয়। আমাদের যে কন্ডাক্ট রুলস আছে তাতে এটা নিষিদ্ধ, কিন্তু তাদের সকলেই চাকরি শুধু নেই, এই যে আজকে বলছেন যিনি ধর্নায় ছিলেন তিনি ডিজি হচ্ছে। তো এটা শুধুমাত্র মমতা ব্যানার্জি চাইছে বলে নয়, সিবিআই তো কেন্দ্রীয় সরকারের অধীনে কাজ করে। তো এই যে রাজীব কুমার সার্ভিং অফিসার ফেরার হয়ে গেলেন, তাকে কোথাও পাওয়া যাচ্ছে না। তারপর কলকাতা হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর তিনি আবার আবির্ভূত হলেন। সেই জামিনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে সিবিআই গিয়েছে, কিন্তু এতদিন পর্যন্ত কেন্দ্রীয় সরকারের যে ওখানে এত সব আইনের জন্য সলিসিটর জেনারেলরা আছেন, অ্যাটর্নি জেনারেলরা আছেন, তারা এইটা সুপ্রিম কোর্টে মেনশন করে আর্গুমেন্ট করে ঠিক আছে সুপ্রিম কোর্ট আদেশ দিয়ে দেখ যে তাকে গ্রেপ্তার করা যাবে না, বা সুপ্রিম কোর্ট কনফার্ম করুক যে হ্যাঁ হাইকোর্ট যে বেল দিয়েছে সেটা ঠিক আছে, অথবা বলুক যে না বেল ক্যান্সেল হলো, তাকে গ্রেপ্তার করা যেতে পারে। একটা তো কিছু বলবে, যে এতদিন কিছু বলছে না, মানে সেখানকার সিবিআই এর লোকেরা কোনো উদ্যোগ নিচ্ছেন না, বা আমি যাদের কথা বললাম অ্যাটর্নি জেনারেল, সলিসিটর জেনারেলরা কিছু করছেন না, এটা কার দ্বারা হতে পারে আপনি বলুন? তো এটা শুধু মমতা ব্যানার্জির দয়া, রাজীব কুমার কিন্তু ডিজি হচ্ছেন না, এখানে মোদিরও দয়া আছে। দুর্নীতিতে রাজ্যের হেভিওয়েট নেতারা কিন্তু এখন জেলে রয়েছেন, এবং সাম্প্রতিককালের যে সবচেয়ে বড় দুর্নীতির যে খবর পাওয়া গেছে তাতে মূল অভিযুক্ত হচ্ছেন জ্যোতিপ্রিয় মল্লিক, কিন্তু তার পাশে এখনও রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তার সাফাই মানে আমাদের মুখ্যমন্ত্রীর সাফাই যে রাজ্যের মানে রাজ্য তৃণমূলকে দুর্বল করার জন্য, তাদের মনোবল ভেঙে দেওয়ার জন্যই নাকি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বেছে বেছে রাজ্যের হেভিওয়েট নেতাদেরকে গ্রেফতার করছেন এবং জেলে পড়ছেন। কি বলবেন এ বিষয়ে? তো আমি এইটুকু মানতে রাজি আছি যে এই যে লোকেরা এখানকার যে রাজনৈতিক দল যারা ক্ষমতায় আছে এবং কেন্দ্রের রাজনৈতিক দল যারা ক্ষমতায় আছে, তারা যদি একই দলের হতেন তাহলে হয়তো এরকমভাবে তদন্ত এবং গ্রেপ্তার হতো না, আমি এইটুকু মানতে রাজি আছি। কিন্তু মমতা ব্যানার্জি কি বলতে পারবেন যে পার্থ চ্যাটার্জি এবং তার বান্ধবীর বাড়িতে যে টাকাগুলো ছিল সেই টাকাগুলো অবৈধভাবে অর্জিত নয়? মমতা ব্যানার্জিকে এটা বলতে পারবেন যে জ্যোতিপ্রিয় মল্লিকের, তার স্ত্রী, তার মেয়ে, তার যে অ্যাসোসিয়েট বাকিবুর, তাদের কাছ থেকে যে পরিমাণ টাকা এবং সম্পত্তি পাওয়া যাচ্ছে সেগুলো অবৈধভাবে অর্জিত নয়, তিনি বলতে পারবেন? যদি না বলতে পারেন তাহলে তার এরকম বলার কোনো রকম অধিকার নাই। বরং পার্থ চ্যাটার্জি বা জ্যোতিপ্রিয় মল্লিক যে অপরাধ করেছেন, মমতা ব্যানার্জি সেই অপরাধের দায় এড়াতে পারেন না। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যদি ভালোভাবে তদন্ত করত তাহলে কিন্তু তিনি হয়তো এতদিন বাইরে থাকতেন না।